প্রিয় দর্শক, আজকে আপনাকে হৃদরোগ, যাকে হার্টের রোগ বলা হয়, এটার উপরে বলবো। এই অসুখটা এখন বাংলাদেশের সবথেকে বড় অসুখ। আপনি দেখবেন প্রতিটা বাড়ির মধ্যে একটা দুটো হার্টের পেশেন্ট পাওয়া যাচ্ছে। এই হৃদরোগের কি আসল ট্রিটমেন্ট হওয়া উচিত, কিভাবে হৃদরোগ হয়, কি করলে হৃদরোগটাকে আমরা সারাতে পারি, এটা আমরা সাওল হার্ট প্রোগ্রামে শেখাই। আজকে আপনাকে আমি ওয়েলকাম করি সাওল হার্ট প্রোগ্রামে, যেখানে হার্টের সম্বন্ধে যাবতীয় বক্তব্য আপনাকে বোঝাবো, আর কিভাবে হার্টের অসুখটাকে বিনা কেটে, বিনা রিং লাগিয়ে, বিনা অপারেশন করে ঠিক করা যেতে পারে, এটা আজকে আপনাকে বোঝানো হবে। এক এক করে আপনি দেখতে পাবেন পুরো ব্যাপারটা আপনার কাছে খুলে যাচ্ছে, আর খুব ভালো সরলভাবে আপনি বুঝতে পারবেন হার্টের রোগটা হয় কি। দেখা যাক, একটু করে ড্র করে আমি বলি হার্টের অসুখটা কি করে হয়। দেখুন, এটা কে? এটা আমি আর আপনি। হার্টটা কোথায়? হার্টটা হলো এইখানে। হার্টের সাইজ কত বড়? হার্টের সাইজ হলো 300 গ্রাম, আপেলের মতো সাইজ। এই হার্টের কাজটা কি? পাম্প করা। পাম্প করবে কি? পাম্প করবে ব্লাডকে। কোথায়? পুরো শরীরে ব্লাডটা পাম্প করবে। হার্ট যখনও পাম্প করে পুরো শরীরে ব্লাডটা পৌঁছে যায়। আচ্ছা, হার্ট কতবার পাম্প করে? হার্ট 1 মিনিটে 72 বার পাম্প করে। আর 1 ঘন্টাতে কত? 72 ইন্টু 60, 4300 বার। আর 24 ঘন্টাতে 4300 ইন্টু 24, 1,00,000 বার। মনে রাখবেন, আপনাদের সবার হার্ট নেক্সট 24 আওয়ার্সের মধ্যে 1,00,000 বার পাম্প করবে। আচ্ছা, তার মধ্যে একটা ব্রেক দেওয়া যেতে পারে 2 মিনিটের? না, ব্রেক দিলে পেশেন্ট ইমিডিয়েট মারা যাবে। মনে রাখবেন, হার্ট যতদিন আপনি বেঁচে থাকতে চান প্রতিদিন 1,00,000 বার পাম্প করবে। দেখা যাক হার্ট কিভাবে পুরো বডিকে ব্লাডটা সাপ্লাই করে, রক্তটাকে সাপ্লাই করে। হার্টটাকে একটু বড় করে দেখাই আপনাকে। এই হলো হার্ট। আর এই হার্টটা যখন পাম্প করে, এখান থেকে একটা টিউব বেরিয়ে যায়, এখান থেকে একটা টিউব বেরোয়। আর এই টিউবটা 1 ইঞ্চ মোটা। 1 ইঞ্চ মোটা, আপনি বুঝতে পারেন? মোটামুটি এত মোটা একটা টিউব বেরোবে হার্ট থেকে। আর এই টিউবটা বেরিয়ে পুরো বডিকে ব্লাড সাপ্লাই করবে। আপনি দেখেছেন আপনার বিল্ডিং এর ওপরে জলের ট্যাঙ্ক রাখা থাকে, সেখান থেকে একটা পাইপ বেরোয়, আর ওই পাইপটা পুরো বিল্ডিং এ, এক একটা বাথরুমে, এক একটা কিচেনকে ব্লাড সাপ্লাই দেয়, জল সাপ্লাই দেয়। সেরকম ভাবে হার্ট থেকে একটা টিউব বেরোবে, আর এই পুরো বডিকে এক একটা করে ব্রাঞ্চ দেবে। দেখুন, প্রথম রাইট হ্যান্ডকে দিল, তারপরে ব্রেনকে দিল, তারপরে লেফট হ্যান্ডকে দিল। এই টিউবটা ঘুরে গেল, ঘুরে হার্টের পেছনে ঢুকলো, পেছন থেকে চেস্টকে সাপ্লাই করে পেটে এলো। পেটে এটা আগে স্টমাককে সাপ্লাই করবে, তারপরে লিভারকে সাপ্লাই করবে, দুটো কিডনিকে সাপ্লাই করবে দুদিকে, তারপরে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন সবকে সাপ্লাই করবে, তারপরে দুটো পাকে সাপ্লাই করবে। মানে একবার হার্ট পাম্প করে দিল, পুরো বডিকে ব্লাড পৌঁছে গেল। এই হলো হার্টের কাজ। আর এই ব্লাড থেকে পুরো বডি অক্সিজেন পায়। আচ্ছা, হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেবে, নিজের জন্য অক্সিজেন দরকার কি দরকার না? হ্যাঁ, হার্টকে নিজের জন্য অক্সিজেন দরকার। আর এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? হার্ট যখন পুরো বডিকে ব্লাড সাপ্লাইটা দেয়, তখন নিজের জন্য 3টে টিউব নিয়ে নেয়। আর এই 3টে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। একটা রাইট সাইডে, এটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি। আর লেফট সাইডে দুটো, দেখুন রাইটের একটা টিউব, এটার নাম লেখা হলো RCA, রাইট করোনারি আর্টারি। আর লেফটে দুটো, লেফটে প্রথমে একটা টিউব বেরোবে, আর তারপরে এটার দুটো ডিভিশন হয়ে যাবে। একটা পেছনের দিকে চলে গেল, আর একটা সামনের দিকে চলে গেল। সামনের দিকে যেটা চলে গেল সেটার নাম হলো LAD, এটাকে বলা হয় LAD। দেখুন, আপনাকে দুটো লেফট নামগুলো যদি দেখি, একটা হবে লেফট আর একটা হবে লেফট। এটা হলো অ্যান্টিরিয়র ডিসেন্ডিং। অ্যান্টিরিয়র মানে সামনের দিকে, ডিসেন্ডিং মানে নিচে নামবে। তাহলে এটা হলো LAD, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, এই সামনেরটা। আর হলো LCX, এটা ঘুরে যাবে হার্টের পেছনে, এই জন্য এটার নাম হলো LCX। এই 3টে টিউব থেকে হার্ট ব্লাড পায়। আর হার্টের অসুখের মানে কি জানেন আপনি? এর মানে হলো এই টিউবটার ভেতরে এখানে চর্বি জমে যায়, কোলেস্ট্রল জমে যায়, ফ্যাট জমে যায়, আর ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কমে যায়। এটাকেই বলা হয় হার্টের অসুখ। আর এই অসুখটা এখন বিশ্বর সবথেকে বড় অসুখ। সেই অসুখে হার্টের ব্লাড সাপ্লাই ধীরে ধীরে কম হয়ে যায়, আর যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যায়। তাহলে এটাকে আপনাকে আরো ডিটেলে বোঝায়।
হার্টের অসুখ কি সেটা বোঝা যাচ্ছে। এই ব্লকেজ কোন টিউবের ভেতরে, যেগুলো হার্টকে নিজের সাপ্লাই করে। এই টিউবগুলো কত মোটা ভাবুন তো, বাচ্চারা পেন্সিলে লিখে দেখেছেন সেরকম হার্টের টিউবটা হয়, অত পাতলা, 3 থেকে 4 মিলিমিটারের টিউব। আর এই হলো ব্লকেজ। আচ্ছা ভাবুন তো এই ব্লকেজটা কখন তৈরি হবে, কতদিন লাগবে এই ব্লকেজটা বানাতে? 1 উইক, 1 মাস, 1 বছর, 5 বছর, বছরের পর বছর আপনাকে একবার ব্লকেজটা বানিয়ে দেখানো যাক। আচ্ছা একটা কথা ভাবুন, ব্লকেজটা শুরু কখন হবে? বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হবে না, না, বাচ্চা জন্মাবে, ধীরে ধীরে বাড়বে। যতদিন চর্বি খাক কোনো অসুবিধা নেই, যতদিন বাড়বে ততদিন চর্বি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই বাড়তে 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 18-20 বছর বয়স হবে তখন ওর বাড়া বন্ধ হয়ে যাবে। এরপরে যে এক্সট্রা ফ্যাট তার কোনো দরকার নেই, আর ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের বডির ভেতরে যাবে, আর যেখানে যেখানে ডিপোজিট করবে মোটা হয়ে যাবে মানুষ, আর ভেতরে ব্লকেজ তৈরি হবে। তাহলে ধরে রাখুন 18 থেকে 20 বছর বয়সে এই ব্লকেজটা শুরু হলো, আর একজন মানুষের 60 বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট, তার মানে কত বছর লাগলো? তার মানে ওকে 40 বছর লেগেছে ব্লকেজ বানাতে। দেখা যাক একটা টিউবকে আমি ব্লকেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে। এই একটা টিউবকে ব্লকেজ বানিয়ে দেখা যাক। এই দেখুন একটা টিউব আমি নিলাম, এই টিউবটাকে বড় করে দেখালাম, আর দেখুন ব্লকেজটা শুরু কোথা থেকে হবে। এই হলো ব্লকেজ, প্রথম শুরু হলো এখানে, ধরে নিন 20 বছর বয়স। এবার আরেকটু ব্লকেজ বাড়লো, এবার আরেকটু ব্লকেজ বাড়লো, আরো একটু ব্লকেজ বাড়লো। এখন কতটা গেল? এখন গেল 50% বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই পেশেন্টের কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? কারণ কি 50 এখনো ওর বাকি আছে, 50 এখনো ওর বাকি আছে। কেন বাকি? বাকি 50টার কি হবে? এই 50টা ওর ব্লাড সাপ্লাই প্রচুর দিয়ে থাকবে। আপনার মনে রাখবার উচিত কি আমাদের হার্টের দরকার কেবল 10%, 20% আর 30%, 3 রকম দরকার। কেন ভাবুন তো? আমাদের হার্টের দরকার 10% যখন মানুষ বসে থাকবে, শুয়ে থাকবে, যখন হাঁটতে শুরু করবে তখন 20%, আর যখন দৌড়াবে তখন 30%। যদি 50 ব্লকেজ আছে তাহলে 50 খোলা আছে, পেশেন্ট দিব্যি দৌড়াতে পারবে, ওর কোনো কষ্ট হবে না। যেদিন পেশেন্ট 70 ব্লকেজ ক্রস করে যাবে, যেদিন পেশেন্ট 70-এর উপরে ব্লকেজ করে যাবে, সেদিন কষ্ট শুরু হয়ে গেল। কেন? আমাদের হার্টের দরকার 10, 20 আর 30। যেদিন 70-এর উপরে যাবে সেদিন পেশেন্ট এসে বলবে, স্যার আমি যদি দৌড়াতে থাকি তাহলে আমার বুকে ব্যথা হয়ে যাবে, আমি যদি হাঁটতে যাই যদি বুকে ব্যথা হয় তাহলে 80-এর উপরে ব্লকেজ, আর যদি বাথরুম যেতে যেতে ব্যথা হয়ে যায় তার মানে 90-এর উপরে ব্লকেজ। আপনি মনে রাখবেন হার্টের পেশেন্ট 70 পর্যন্ত বুঝতেই পারবে না, দৌড়াতে পারবে। আচ্ছা যেদিন একটা পেশেন্ট আমাকে এসে বলল, স্যার আমি যখন দৌড়াতে যাই আমার হার্ট বুকে ব্যথা হয়, বুকে চাপ পড়ে, শ্বাসকষ্ট হয়, গলায় চোকিং মনে হয়, তখন আমি আমি জানতে পারি ওর পেশেন্টের 70-এর উপরে ব্লকেজ আছে। আর যেদিন বলে হাঁটতে গিয়ে সেম কথা, সেম কষ্ট, এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় অ্যানজাইনা। আর এই কষ্টটা এলেই আমরা বুঝতে পারি 80-র উপরে ব্লকেজ হয়ে গিয়েছে। আচ্ছা একটা কথা ভাবুন, আমার কাছে পেশেন্ট পৌঁছবে কবে? 70-এর আগে না 80-র পরে? পেশেন্ট আমাকে 80-র পরে এসে বলবে, স্যার আমার অ্যানজাইনা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এই হলো হার্টের অসুখ। আচ্ছা ধরে নিন 20 ব্লকেজ শুরু হয়েছে, আর এটা 60 বছরে ও জানতে পারলো হার্টের পেশেন্ট, তাহলে কত বছর লাগলো? 20 বছর, 20 থেকে শুরু করে 60 পর্যন্ত এটা ব্লকেজ হয়েছে, তার মানে 40 বছর লাগলো এই ব্লকেজটা বানাবার জন্য। আর এই 40 বছরে 80% ব্লকেজ, তার মানে 2% পার ইয়ার এই ব্লকেজটা বাড়বে। এই হলো হার্টের অসুখ। আচ্ছা একটা কথা ভাবুন, এই হার্টের অসুখ কতক্ষণে আপনি বুঝতে পারলেন? তার মানে হার্টের অসুখের মানে হলো কি হার্টের নিজের ব্লাড সাপ্লাইয়ের ভেতরে ব্লকেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, এটা হলো হার্টের অসুখ। এখন এইটাকে বুঝতে কতক্ষণ লাগলো? 5 মিনিট লাগলো আপনার। কিন্তু যদি কোনো হার্টের হাসপাতালে হার্টের ডাক্তারকে গিয়ে কেউ পেশেন্ট বলে, স্যার আমি হাঁটতে গেলে বুকে ব্যথা, ওনারা এত ডিটেইলে ভালো করে বুঝিয়ে দেবেন না, না, ওনারা বলবেন আপনাকে করোনারি আর্টারি ডিজিজ হয়েছে। আচ্ছা করোনারি আর্টারি ডিজিজ বলে দিলে পেশেন্ট বুঝতে পারবে না? পেশেন্ট কিছুই বুঝতে পারবে না। আচ্ছা করণীয় কি? পেশেন্ট কি করতে পারে? ও স্মাইল করে বলতে পারে, স্যার আপনার কি মনে হয় পেশেন্ট নর্মাল লোকেরা করিয়ে নেবে? এটা কেউ করাবে না। আমি ভাবছিলাম আল্লাহ এরকম কোনো টেস্ট হোক
যেখানে আমাদের তার ঢোকাতে হয় না, বিনা তার ঢুকিয়ে যদি ব্লকেজ ধরা পড়তে পারে। আর লাকিলি ফর ইউ একটা টেস্ট এসে গেছে, এটার নাম হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি। এই টেস্টটা লাস্ট 5-6 বছরে ওয়ার্ল্ড ভরে খুব পপুলার হচ্ছে, যেখানে কিচ্ছু করতে হবে না। আপনি যান, একটা টেবিলের উপরে শুয়ে যান, টেবিলটা ভেতরে যাবে মেশিনের ওপর ভেতরে। আপনি শুনেছেন কখনো ব্রেনের সিটি স্ক্যান করায়? সেভাবে হার্টের সিটি স্ক্যান করা হয়। সেখানে আপনাকে শুইয়ে দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, একটা এক্সরে নেওয়া হবে, আর উইদিন 2 মিনিটস আপনি জানতে পারবেন আপনার ব্লকেজ কত আছে। আর এই পরীক্ষাটা কোনো কাটা ছেঁড়া বিনা পরীক্ষা, আর এর কস্টটাও খুব কম। এটা যদি আপনি দেখেন নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি থেকে অনেক অল্প দামে এই টেস্টটা করা যেতে পারে। তাহলে এই টেস্টটা আপনি নিশ্চয়ই করিয়ে নিতে পারেন। আমি কেউ আমার কাছে আসে, স্যার আমি আমার ব্লকেজ জানতে চাই, আমি বললাম আপনি নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি না করিয়ে আপনি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান। আর এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটার একটা প্রবলেম হয়ে গেছে, কি বলুন তো? এর দাম কম, লোকে করাতে চায়, লোকে চায় এইরকম টেস্ট হোক, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আমাদের কার্ডিওলজিস্টরা যারা তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে তাদেরকে এই টেস্টটা পছন্দ হয় না। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন স্যার ওই বিনা তারের টেস্টটা কেমন, বলে ভালো না। আপনি বললেন স্যার ভালো না কেন? ওরা অ্যাডমিট করবে না, ওরা তার ঢোকাবে না, কোনো রিস্ক নেই, কমপ্লিকেশন নেই, তাহলে ভালো না আর কি মানে হলো? তখন ওরা বলেন ওটা অ্যাকিউরেট নেই। কিন্তু আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন স্যার তাহলে ওই তার দিয়ে যে অ্যাঞ্জিওগ্রাফি করবেন সেটা অ্যাকিউরেট তো? হ্যাঁ ওটা খুব অ্যাকিউরেট। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখবেন ওটাতেও ব্লকেজ 70, 80, 90 লেখা থাকে। আচ্ছা 70, 80, 90 রাউন্ড রাউন্ড নাই কি? যদি ব্লকেজ অ্যাকিউরেটলি দেখতো তাহলে ওরা লিখতো 71.5, 73.9। যদি ব্লকেজ 70, 80, 90 থাকে তার মানে এটা কি? তার মানে ওই ব্লকেজটা আন্দাজে বলা হচ্ছে। আচ্ছা 70, 80-র মধ্যে কত বছরের ফরক? 5 বছর। 2% করে যদি ডেভেলপ করে 5 বছর, মানে 5 বছর আগে করে দিলে 5 বছর পরে করে দিলে পেশেন্ট বুঝতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারছেন অ্যাঞ্জিওগ্রাফিটাও অ্যাকিউরেট নয়, কিন্তু কার্ডিওলজিস্টরা এখনো তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করতে চায়। এটা আমার মনে হয় আমাদের সাওলের মনে হয় এই টেস্টটা ঠিক না। বিনা কাটা ছিঁড়া করে যদি হার্টের অসুখ ঠিক হতে পারে বা হার্টের অসুখ বোঝা যেতে পারে, এটাই সব থেকে ভালো। তাহলে এনিওয়ে আমরা এখন দুটো জিনিস বুঝলাম। একটা বোঝা গেল কি হার্টের অসুখটা কি, এই ব্লকেজটা কি করে কি হয়, আর সেকেন্ড আমরা বুঝতে পারলাম কি টেস্ট করালে এই ব্লকেজটা ধরা যেতে পারে। এখন থার্ড চ্যাপ্টারে যাই, এই ব্লকেজে সব থেকে খারাপ কি হতে পারে? ব্লকেজের অসুখ আছে, হার্টের অসুখ আছে, সব থেকে খারাপ কি হতে পারে? সব থেকে খারাপ হতে পারে হার্ট অ্যাটাক। এটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে করোনারি থ্রম্বোসিস বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এনিওয়ে ওই টার্মে যাবেন না, ভেবে রাখুন এটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানেটা কি একটু ভেবে দেখুন তো। হার্ট অ্যাটাকের লোকের পেশেন্টের কষ্ট কি হয়? কষ্ট হয় বুকে ব্যথা, প্রচুর বেশি ব্যথা, আর তার সঙ্গে শ্বাসকষ্ট, চোকিং। আর এটা হাঁটলে হবে না, এটা বসে বসে কষ্টটা হবে। আপনি ভেবে রাখুন বসে বসে যদি কারো বুকে ব্যথা হয়, বসে বসে শ্বাসকষ্ট হচ্ছে আর ঘাম হয়ে যাচ্ছে, তাহলে ভেবে রাখুন এটা হার্ট অ্যাটাক। কেন? क्योंकि বসে বসে ওর দরকার কেবল 10% ব্লাড সাপ্লাই, সেটাও নেই। তার মানে কি ব্লকেজ মোটামুটি 100%। হার্ট অ্যাটাকের মানেই হলো ব্লকেজ 100%। এই 100% ব্লকেজটা হতে আপনি জানেন খুব কম সময় দরকার হয়। হার্ট অ্যাটাক একটা পেশেন্ট কালকে ঘুরে পেটে বেড়াচ্ছে আর আজকে ওর হার্ট অ্যাটাক হয়ে গেল, 1 মিনিট লাগে হার্ট অ্যাটাক হতে। তাহলে আপনাকে নিশ্চয়ই আমার কাছে জিজ্ঞাসা করতে হবে স্যার এই হার্ট অ্যাটাকটা যেখানে 100 ব্লকেজ দরকার সেটা কি করে সাডেনলি হয়ে যায়? তাহলে আপনাকে আবার বোঝাই হার্ট অ্যাটাকটা কি করে হয় আর 2 মিনিটে কি করে হবে। যদি কারো 80 ব্লকেজ থাকে, ওকে 100 যদি করতে হয় তাহলে তো 10 বছর লাগা উচিত 2% করে বাড়াতে থাকলে, কিন্তু দেখা গেল 2 মিনিটের পরে হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাহলে কি করে হার্ট অ্যাটাকটা হয় একটু বুঝে নি। দেখুন হার্টের যে ব্লকেজটা আছে এর উপরে একটা পর্দা থাকে, এই যে পর্দাটা এটাকে বলা হয় ইন্টিমাল মেমব্রেন। আর যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে পর্দাটার কি হবে বুঝতে পারছেন? পর্দাটা ধীরে ধীরে টান পড়বে, আর পর্দাটা টান পড়তে পড়তে একদিন পর্দাটা ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন তো? এখানে এখানে কি যায়? এখানে যাচ্ছে ব্লাড, এখানে যাচ্ছে রক্ত। এই রক্তটার মধ্যে যেই ছিঁড়ে গেল এখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয় আর রক্তর সঙ্গে মিক্স হয়ে রক্তটা জমাট বেঁধে যায়। আর রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় ক্লট।
আর এখানে একটা যদি ক্লট এসে গেল, এখন কত ব্লকেজ হয়ে গেল ভাবুন আপনি, এটা হয়ে গেল 100% ব্লকেজ। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা হলে কতক্ষণ লাগলো বুঝতে পারছেন? এই ক্লটিং হতে যতক্ষণ টাইম লাগে। আচ্ছা, ক্লটটা হলো কেন? কেমিক্যাল রিলিজ হলো। কেমিক্যাল কেন রিলিজ হলো? পর্দা ছিঁড়ে গিয়েছে। পর্দা কেন ছিঁড়লো? ব্লকেজ বাড়ছিল। মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়াতেই থাকে, এক না একদিন পর্দাটা ছিঁড়বে, হার্ট অ্যাটাক হবে। তাহলে আপনি ভেবে দেখুন কি করা উচিত যাতে হার্ট অ্যাটাক না হয়। একজন আমাকে জিজ্ঞাসা করলো, স্যার কি করা উচিত? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন আমাকে। বললো কি? আমি বললাম একটা নোটের তোড়া আছে, তাতে রাবার ব্যান্ড লাগানো আছে, আমি নোট ঢুকিয়ে যাচ্ছি, তাহলে রাবার ব্যান্ডটার কি হবে? বলে ছিঁড়ে যাবে। আমি বললাম এখন আমাকে বলুন কি করলে রাবার ব্যান্ড না ছেড়ে? বলে স্যার তাহলে এখন কি আপনি নোট ঢুকিয়ে যাচ্ছেন? মানে ঢুকিয়ে যাচ্ছি, রাবার ব্যান্ড ছিঁড়তে পারে। বলে স্যার এখনো ছেড়েনি। আমরা না এখনো ছেড়েনি। তাহলে স্যার এখন নোট ঢোকানো বন্ধ করে দিন। তার মানে কি? ব্লকেজ যদি বাড়ানো বন্ধ করে দেন তাহলে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাক হবে না। আর ওই পেশেন্ট আরেকটা কথা বলে, স্যার আরো ভালো হয় যদি কিছু নোট বার করে নিন, যদি কিছু এখান থেকে চর্বি বার করে নেওয়া হয় তাহলে রাবার ব্যান্ডটা ঢিলে হয়ে যাবে আর কখনো হার্ট অ্যাটাক হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন হার্ট অ্যাটাকটাকে রোকবার জন্য সব থেকে ভালো উপায় কি? কি ব্লকেজ বাড়ানো বন্ধ করো আর ব্লকেজটাকে কম করা শুরু করে দিন, তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। এটাকে আমরা বলি প্রিভেনশন অফ হার্ট ডিজিজ। যদি ব্লকেজকে বন্ধ করে দিলেন বাড়ানো, আর রিভার্সাল মানে ব্লকেজটাকে কম করা যেতে পারে। তার মানে হার্টের পেশেন্ট যদি ব্লকেজকে বাড়ায় না আর কম করতে থাকে, রিভার্স করতে থাকে, তাহলে ওর হার্ট অ্যাটাকের চান্স একদম শেষ হয়ে যাবে। আর এটাই আমি হার্টের পেশেন্ট, আমাদের দর্শকদের যাদের হার্টের পেশেন্ট আছেন তাদেরকে বলবার জন্য আমি এই ক্লাসটা করছি, কিভাবে পেশেন্ট হার্টের অ্যাটাকে চলে যায় আর কি করলে হার্ট অ্যাটাকটা কখনো হবে না। এনিওয়ে, তাহলে আপনি এখন তিনটে জিনিস বুঝতে পারলেন, হার্টের অসুখ কি, হার্টের অসুখের কি কি টেস্ট করা যেতে পারে, আর হার্ট অ্যাটাক ব্যাপারটা কি, হার্ট অ্যাটাকটা কি করে হয়, আর কি করে হার্ট অ্যাটাকটাকে রোকা যেতে পারে। এখন আসা যাক ফোর্থ চ্যাপ্টারে। স্যার কি করা উচিত যাতে ব্লকেজ না বাড়ে আর ব্লকেজ রিভার্স হয়? এর জন্য আমার মনে আছে একবার আমি জিজ্ঞাসা করলাম একটা মানুষকে, খুবই বুদ্ধিমান লোক, ওকে আমি জিজ্ঞাসা করলাম স্যার কি করা উচিত যাতে ব্লকেজ বেড়ে না যায়, ব্লকেজ কমে যায়? উনি আমাকে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করলেন, স্যার এই যে কালো কালো আপনি ড্র করেছেন যেটা ব্লকেজ, এই ব্লকেজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি? আমি বললাম তাহলে কি করবেন? বলে এই মেটেরিয়ালের সাপ্লাই বডিতে বন্ধ করে দেব। আপনি বুঝতে পারছেন কত সিম্পল জিনিস। এই যে ব্লকেজ যেটা আছে কি দিয়ে তৈরি হয় এই ব্লকেজটা, আর যদি আমরা এটা জানতে পারি এই ব্লকেজটা কি দিয়ে তৈরি আছে, ওই দুটোর সাপ্লাই যদি বন্ধ করে দিই তাহলে ব্লকেজ কখনো হবে না আর ব্লকেজ বাড়বে না। তাহলে এই কি জিনিস জমে সেটা আপনাকে বোঝাতে চাই। দুটো জিনিস জমে, একটার নাম হলো কোলেস্টেরল আর একটা নাম হলো ট্রাইগ্লিসারাইডস। আপনি শুনে থাকবেন দুটো নাম। কোলেস্টেরলটা তো খুবই কমন নাম, প্রতিটা মানুষ শুনেছে, কোলেস্টেরল জমে যায় হার্টের ভেতরে। তাহলে এই দুটো জিনিসের নাম এখন মনে রাখতে হবে, একটার নাম হলো কোলেস্টেরল আর একটার নাম হলো ট্রাইগ্লিসারাইডস। ট্রাইগ্লিসারাইডস এই দুটো আইটেম যদি আপনার রক্তর ভেতরে বেশি থাকে তাহলে ওটা ব্লকেজ তৈরি করবে। তাহলে হার্টের পেশেন্টের প্রথম কি করা উচিত? এই দুটোকে বোঝা উচিত। আপনার রান্নাঘরের মধ্যে এই দুটো জিনিস যদি থাকে আর এটা যদি আপনি খান তাহলে ব্লকেজ বাড়তে থাকবে, আর ব্লকেজ যদি বাড়ে একদিন হার্ট অ্যাটাক হবে। তাহলে এখন এই দুটোকে বোঝা যাক, কোলেস্টেরল কি আছে, ট্রাইগ্লিসারাইড কি আছে। তাহলে শুরু করি। এখন এই ট্রাইগ্লিসারাইড ব্যাপারটা কি? ট্রাইগ্লিসারাইড আপনাদের সবার রান্নার ঘরের মধ্যে থাকবে, আর এটার বাড়ির নাম, এটা যেটা বাসার নাম, সেটার নাম হলো তেল। কোন তেল? যত রকম তেল আছে, চাহে সয়াবিন তেল হোক, চাহে মাস্টার্ড অয়েল হোক, চাহে কার্নোলা অয়েল হোক, চাহে সূর্যমুখী তেল হোক, চাহে জাইতুং তেল হোক, বা তিলের তেল হোক, বা গ্রাউন্ডনাট চিনে বাদামের তেল হোক, যে কোনো তেল, আর আজকাল রাইস ব্রান অয়েল, এই যত রকম তেল বাজারে আছে সবগুলোর একটাই নাম, সেটা হলো ট্রাইগ্লিসারাইডস। এই ট্রাইগ্লিসারাইড, এই তেলটাকে কোথাও জমতে দেখেছেন আপনি? কোথায় দেখেছেন ভাবুন। আপনি কিচেনের ভেতরে ঢুকে যান, রান্নাঘরে যেখানে গ্যাসের চুলাটা রাখা আছে,
পুরো দিন খাবার তৈরি হবার পরে ওই চুল্লাটার পাশের দেওয়ালে হাত লাগাবেন, দেখবেন হাতে চিপচিপ করছে। এটা আবার চিপচিপ কি করছে? এটা তেল জমে গিয়েছে ওখানে। আর আপনি দেখবেন মহিলারা সাবানের জল করে সন্ধ্যেবেলা ওই দেওয়ালটাকে পরিষ্কার রাখেন। একজন ভদ্রমহিলাকে আমি বললাম আপনি 1 মাস পর্যন্ত সাফ করবেন না, দেখা গেল লেয়ার বাই লেয়ার তেল জমে যাচ্ছে। আর এই লেয়ার বাই লেয়ার তেল আপনি এক্সস্ট ফ্যানে পাবেন, আপনি চিমনির ভেতরে পাবেন। আর এই সেম তেলটা হার্টের ভেতরে যদি জমে যায়, আপনি বুঝতে পারছেন কি হবে? তাহলে ওনার ভেতরে এই ব্লকেজ জমে যাবে। তাহলে হার্টের পেশেন্টদেরকে আমি কি বোঝাবো? হার্টের পেশেন্টের স্ত্রীকে কি বোঝাতে হবে? কি কোনো খাবারে তেল দেবেন না, কোনো তেল দেবেন না। মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে খুব একটা বড় ডিফারেন্স নেই। আপনি দেখেছেন জলের বোতল পাওয়া যায়, একটাতে লেখা থাকে মাম, একটাতে লেখা থাকে স্পা, একটাতে আরো কিছু বিসলেরি। আপনি মনে রাখবেন ওর ভেতরে একই জিনিস আছে, সেটা হলো H2O, কিন্তু নামগুলো ডিফারেন্ট, কোম্পানি ওয়াইজ নামের ডিফারেন্স আছে। মনে রাখবেন প্রতিটা তেলের মধ্যে জিনিস একই, সেটা হলো ট্রাইগ্লিসারাইডস। আর এই ট্রাইগ্লিসারাইডটা যদি রক্তের ভেতরে থাকে, খাবার ভেতরে থাকে, ব্লকেজ বাড়বে। তাহলে আমি কি চাই হার্টের পেশেন্ট থেকে? কি বিনা তেলের রান্না শুরু করে দিন। এখন বিনা তেলের রান্না বলতেই লোকে ঘাবড়িয়ে যায়, স্যার তেল ছাড়া কি করে হবে? আচ্ছা একটা কথা বলুন, তেল কেন কেন তেল দেওয়া হয় খাবারে? লোকে বলে টেস্ট। আমি বললাম তাহলে একটা কাজ করুন, একটা চামচ তেল নিন আর মুখে দিয়ে বলুন কত টেস্ট আছে। সঙ্গে সঙ্গে বলে ওর তো কোনো টেস্ট নেই। আমি বললাম টেস্টই নেই তাহলে তেল দিচ্ছেন কেন রে বাবা? স্যার সেটা তো বুঝতে পারছেন না। না তেলের টেস্ট হয় মশলাতে ভাজবার পরে। আমি বললাম না, মশলার টেস্ট আছে, তেলের টেস্ট নেই। আপনাকে আমি সবজি দিচ্ছি আর তেল দিচ্ছি, আপনি সবজি বানিয়ে দেখান তো। পারবেন না। যদি আপনি তেল দিয়ে সবজিটাকে বানান তাহলে কি করতে হয়? মশলাটাকে তেল দিয়ে ফ্রাই করা হয়, মশলাটাকে ভাজা হয়। আর আমি ভাবতে লাগলাম কোনো এমন কিছু থাকে যেটা হার্টের অসুবিধা করবে না, কিন্তু মশলাটাকে ভাজতে ইউজ করা যেতে পারে, এমন কি লিকুইড হতে পারে ভাবতে পারেন? আর সাডেনলি আমি রিয়েলাইজ করলাম সব থেকে ভালো যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হলো পানি। যদি মশলাটাকে পানি দিয়ে ভেজে নেওয়া যাক তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তার মানে মশলাটাকে যদি মশলার টেস্ট আপনি মনে রাখবেন, নুনের টেস্ট, মরচের টেস্ট, হলুদ আর জিরে আর ধনে আর পেঁয়াজ আর টমেটো আর আদা আর রসুন, এই সব মশলাগুলো, এই মশলাপাতির টেস্ট আছে, তেলের কোনো টেস্ট নেই। এই মশলাটাকে ভাজবার জন্য আমাদের মাথাতে ঢোকানো হয়েছে তেল দিয়ে ভাজতে হবে। এই ব্যাপারটা আপনি বাদ দিন, তেল দিয়ে ভাজতে হবে না, মশলা সব থাকবে, সেটাকে পানি দিয়ে ভাজতে হবে। আর এই পানি দিয়ে ভাজে কি করে, তার জন্য আমরা ক্লাস করি। আমি হার্টের পেশেন্টের স্ত্রীদেরকে এটা শেখাই কিভাবে পানি দিয়ে মশলাটাকে ভাজা যেতে পারে। আমি ওদেরকে জিজ্ঞাসা করি আপনি তেল চান না টেস্ট চান? স্যার টেস্ট চাই। আমরা টেস্ট তো মশলা থেকে আসবে আর ওটাকে ভেজে নেবার পরে টেস্ট আসবে, কিন্তু পানি দিয়ে ভাজতে হবে। লোকে বলে পানি মানে পানি দিয়ে কোনো তেল ইউজ করবেন না। আমি দেখলাম তাহলে পানির নাম বদলে দেওয়া যাক, আমি ওটাকে বলি সাওল অয়েল। আমাদের সাওলের নাম থেকে সাওল অয়েল, তার মানে এখন থেকে এই অয়েলটা আপনাকে বাড়িতে ফ্রি সাপ্লাই দিয়ে দিলাম। এখন জিরো অয়েল মানে হলো পানি দিয়ে মশলাটাকে ভাজা, তার মানে সাওল অয়েলে ভাজা। আপনি যেরকম ভাবে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আমরা এরকম হাজারে হাজারে ডিশ তৈরি করেছি, খুব ভালো রেসিপিস তৈরি করেছি যেটা বিনা তেলে রান্না হবে, টেস্ট সেম টু সেম থাকবে। কেবল দিমাগটা একটু চেঞ্জ করতে হবে, কি মশলাটাকে ভাজতে হবে বিনা তেলে। আমি এরকম দেখেছি অনেক মহিলারা এই মাথাটা ইউজ করে ওই মাথার সেটিংটাকে চেঞ্জ করতে চায় না। আমি দেখেছি একজন হার্টের পেশেন্টকে আমি বুঝিয়ে দিলাম কি আপনি ট্রাইগ্লিসারাইড খাবেন না, উনি গিয়ে নিজের স্ত্রীকে বলেছেন কি কাল থেকে খাবারে কোনো তেল দিও না। আচ্ছা স্ত্রী মেনে যাবে না? না মানবে না। না কি করে হবে? না আমি তেল চাই না। তখন উনি কি বলেন, আমি এতটুকু দেবো, অর্ধেক করে দিল। তারপরে হাজবেন্ড আবার বলেছে না, না মানে না। আচ্ছা এতটুকু দেবো। আবার হাজবেন্ড বলে না মানে একদম না, একটা ড্রপও দিবে না। বলে এতটুকু দিব, টাচ করে দিব। কেন এরকম করছেন? আর এরপরে যদি হাজবেন্ড বলে তুমি আমাকে মারতে চাও, তাহলে উনি বলেন না 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 এরকম কথা বলবে না, আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে বিনা তেলে তৈরি করব। এখন কি করে জানেন তো, তেলটাকে সরিয়ে দিল আর মশলাটাকেও সরিয়ে দিল। এখন থাকলোটা কি? বয়েল করা সবজি। বলে বয়েল করা সবজি খাও। আরে টেস্ট কোথা থেকে আসবে রে বাবা? মশলাটা বাদ দিলেন কেন? বলে না তেল ছাড়া মশলা ভাজা যায় না। এটা কে বলেছে? আল্লাহ বলেছে? না, তিনি কেউ বলেননি। মশলাটাকে ভাজবার যে কোনো পদ্ধতি আপনি ইউজ করুন, কিন্তু তেল দিয়ে হবে না। তাহলে আমরা এখন কি শেখাচ্ছি? মশলাটাকে ভাজুন কি দিয়ে?
বিনা তেলে পানি দিয়ে ভাজতে হবে। আপনাকে আরেকটা কথা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই, এই তেলটা আমাদের বডিতে যতটা দরকার আল্লাহ প্রকৃতি অলরেডি প্রতিটা খাবারের ভেতরে এই তেলটা ঢুকিয়ে রেখেছেন। আপনি জানেন রুটির মধ্যে 1% তেল আছে, ভাতে 1% তেল আছে, ডালে 5% তেল আছে, প্রতিটা সবজি প্রতিটা ফ্রুটের মধ্যে কিছু কিছু তেল আছে আমাদের জন্য প্রচুর। এর থেকে বেশি তেলের দরকার আমাদের বডিতে নেই। তার মানে তেল দেওয়া বন্ধ। আর 2 নম্বর আইটেমের নাম হলো কোলেস্টেরল। এটা আবার কোন খাবারে পাওয়া যায়? কোলেস্টেরল একটাই খাবারে ওয়ার্ল্ডে পাওয়া যায়, সেটা হলো অ্যানিমাল ফুড। অ্যানিমাল মানে কি? জানোয়ার থেকে তৈরি যে কোনো খাবার, তার মধ্যে কোলেস্ট্রল থাকবে। আরেকটা জিনিস আপনি জিন্দগি ভরের জন্য মনে রাখবেন, কোনো প্লান্ট ফুডের মধ্যে কোলেস্ট্রল থাকে না। প্লান্ট ফুড মানে কি? যত রকম সবজি, যত রকম ফল, যত রকম শস্য, আনাজ, যেমন রুটি, ভাত, এগুলোতে কোনোটাতে কোলেস্ট্রল নাই। কেন কোলেস্ট্রল নাই? ওটা প্লান্ট থেকে তৈরি। যদি অ্যানিমাল থেকে তৈরি হয় তবে ওতে কোলেস্ট্রল থাকবে। আচ্ছা, অ্যানিমাল ফুড কি কি আছে ভাবুন। অ্যানিমাল ফুডে আছে যত রকম মাংস, যত রকম মাছ, ডিম আর দুধ। এই 4টা জিনিস আমাদের ব্লকেজ বানাতে মদত করে, কারণ কি ওটা অ্যানিমাল ফুড, ফুল অফ কোলেস্ট্রল। তাহলে আমি হার্টের পেশেন্টদেরকে কি রিকোয়েস্ট করব? আমি বলবো আপনি অ্যানিমাল ফুড বাদ দিন। তার মানে মাংস বাদ দিন, চিকেন বাদ দিন, মাছ বাদ দিন আর ডিম বাদ দিন। লোকে বলে স্যার তাহলে বাঁচবো কি করে? আমরা এটা মাইন্ডসেট। অনেক গরিব আছে যারা হয়তো মাছ মাংস কিনতে পারে না, তারাও বেঁচে থাকে। আর অনেকজন আছে এরকম, বিধবারা অনেক কিছু আছে যারা, অনেকজন এরকম আছে যারা কখনো মাছ মাংস খায় না। আমাদের ইন্ডিয়াতে হাফ অফ দ্য পপুলেশন মাছ মাংস খায় না। তারা কি খুব দুঃখী নাকি? এটা মাইন্ডসেট। আমাদের সবার মাইন্ডে একটা বসে যায়, এটা হলে খুশি। যার আলুর সবজি পছন্দ সে আলু ছাড়া দুঃখী হয়ে যাবে, যার পটলের সবজি পছন্দ সে পটল বিনা দুঃখী হয়ে যাবে। সবার মাথাতে একটা ঢুকে যায়, এরকম হলে খুশি হব, না হলে খুশি হব না, এরকম কিছু হয় না। এটা হলো মাইন্ডসেট। তাহলে আপনার মাইন্ডসেটটাকে একটা চেঞ্জ করতে হবে কি আমি অ্যানিমাল ফুড খাবো না। দুধ, দুধে একটা প্রবলেম আছে। দুধের একটা সুবিধাও আছে, প্রবলেম হলো ওতে কোলেস্ট্রল আছে। আর সুবিধা হলো সেটাকে বয়েল করে যদি দুধটাকে ঠান্ডা করেন, কোলেস্ট্রলটা উপরে গিয়ে জমে যায়। এটাকে শর্ট বলা যেতে পারে। এটাকে সরিয়ে দিন, আবার বয়েল করুন, আবার ঠান্ডা করুন, আরেকটা লেয়ার হবে। 2-3 লেয়ার যদি আপনি ফ্যাটটা বার করে দিন দুধটা, তাহলে কিছুটা পরিমাণে দুধটা নেওয়া যেতে পারে। তাহলে হার্টের পেশেন্টের কি কি বোঝালাম? দুটো জিনিস, কোলেস্ট্রল বাদ দিন আর ট্রাইগ্লিসারাইড বাদ দিন। এটা বাদ দিলে হার্টের অসুখটা বাড়ানো বন্ধ হয়ে যাবে। আর যদি একদম সাপ্লাই বন্ধ করে দিন তাহলে কি হবে? ব্লকেজটা কমে যাবে। এখন আরেকটা জিনিস বোঝা যাক, এই দুটো হলো, আমি বলি এটা হলো দুটো সবথেকে বড় ক্রিমিনাল, সবথেকে বড় মার্ডারার। লাখ লাখ লোককে প্রতি বছর এখানে মারে। এই দুটো ক্রিমিনাল আমাদের কিচেনে ঢুকে গিয়েছে। আর কার হেল্প নিচ্ছে? আমাদের স্ত্রীদের হেল্প নিচ্ছেন, আমাদের মাদের হেল্প নিচ্ছেন, বোনদের হেল্প নিচ্ছেন। কি আপনারা এই দুটো ক্রিমিনালকে ইউজ করে পেশেন্টকে মারার চেষ্টা করুন? আমি মনে হয় এটা করা উচিত নয়। আমরা চাই এই দুটো কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডকে আমরা খাবার থেকে বাদ দিতে চাই। আর তাতে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, আর কোনো ফরক নেই। টেস্ট এত খাবার আমরা তৈরি করেছি বিনা তেলের, যাতে স্বাদ অনেক ভালো হয়। আমাদের ক্যাম্প হয়, কুকিং ক্লাস হয়, সেখানে আমরা শেখাই কিভাবে তেল ছাড়া খাবার তৈরি করা যেতে পারে। এখন আবার ভাবা যাক, এই দুটো লোক আছে গুন্ডা, এদের আবার টিম আছে নাকি না? হ্যাঁ, এদের একটা টিম আছে। এই টিমগুলোর নাম হলো HDL, LDL, VLDL, আর একটা হলো কোলেস্ট্রল HDL রেশিও। এই 6টা আইটেমকে আমরা বলি লিপিড প্রোফাইল। এই 6টাকে বলা হয় লিপিড প্রোফাইল। দেখবেন ডাক্তাররা লিখে দেন লিপিড প্রোফাইল করিয়ে আনবে। তার মানে কি? এই রক্তর ভেতরে কোন গুন্ডা কতটা আছে সেটা জানা উচিত। আপনাকে একটা কথা বলে দিই, কোলেস্ট্রলটা আমাদের রক্তের ভেতরে 130 থেকে 180 পর্যন্ত থাকা উচিত। আর আমি কি চাইবো হার্টের পেশেন্ট থেকে? আমি চাইবো সে 129 এনে রাখুক। আর ট্রাইগ্লিসারাইডটা আমাদের রক্তের ভেতরে 100 থেকে 160 থাকার কথা। আমি কি চাইবো? আমি চাইবো 99 এনে রাখুন। যদি এই দুটো আপনি আনতে পারেন তাহলে হার্টের অসুখ হওয়ার চান্স খুব কম, হার্ট অ্যাটাক হওয়ার কোনো চান্স থাকবে না। এই দুটো খুব ভালোভাবে মনে রাখবেন, কোলেস্ট্রল 130 থেকে কম আর ট্রাইগ্লিসারাইড 100 থেকে কম। এই দুটো আনবার জন্য বিনা তেলের রান্না খেতে হবে, আর তার সঙ্গে কোলেস্ট্রলের জন্য যত রকম অ্যানিমাল ফুড বাদ দিতে হবে, প্লান্ট ফুড থেকে বাঁচতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এর সঙ্গে
আরো একটা জিনিস মনে রাখতে হবে, একটা গুড কোলেস্ট্রল আছে এর মধ্যে। গুড কোলেস্ট্রল হলো এইচডিএল কোলেস্ট্রল। এটা বাজারে পাওয়া যায় না। এটা আবার কোলেস্ট্রলকে মদত না করে কোলেস্ট্রলকে কম করার চেষ্টা করে। এই এইচডিএলটাকে আপনি বাড়াতে চাইলে আপনাকে হাঁটতে হবে, প্রতিদিন হাঁটবেন তাহলে এইচডিএল বাড়বে। আর যদি আপনি খাবারে গ্রিন ভেজিটেবল খাবেন, টেনশনটা কম করবেন, তাহলে এইচডিএল বাড়বে। তাহলে এইচডিএল কে বাড়াতে হবে, বাকিগুলোকে কম করতে হবে। আর এই এলডিএলটাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয়। এটা 70-এর উপরে থাকা খুবই ডেঞ্জারাস। 70 থেকে কম রাখবেন, তাহলে হার্টের অসুখ হবে না। এনিওয়ে, এই যে ব্লকেজের কারণগুলো আপনাকে বোঝালাম, এই 6টা লিপিড প্রোফাইল যেগুলোকে বলা হয়, এদেরকে হেল্প করার জন্য আরো 6 জন আছে যারা বলে আপনারা ব্লকেজ বাড়ান, আমরা সঙ্গ দেব। আর এরকম 6 জনের নাম আপনাকে বোঝাতে চাই। এরা ব্লকেজ বানাতে প্রচুর মদত করে। আর তাদের নাম হলো হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এটাকে ডায়াবেটিস বলে, ডায়াবেটিস। এই ডায়াবেটিস আর হার্টের ব্লাড প্রেশার, এই দুটো আমাদের ব্লকেজ বানাতে প্রচুর পরিমাণে হেল্প করে। আর তার সঙ্গে হলো স্মোকিং বা টোব্যাকো মানে হলো তামাক, টোব্যাকো, এইটাও ব্লকেজ বানাতে খুব মদত করে। আর তার সঙ্গে হলো অ্যালকোহল, মদ। আর একটা হলো ওভারওয়েট। যদি লোকে ওভারওয়েট থাকে তাহলে ওর ব্লকেজ বানাবার খুব বেশি চান্স থাকে। আর একটা লাস্ট হলো স্ট্রেস, যেটাকে বলা হয় মানসিক চাপ। এই 6টা কারণে আমাদের ব্লকেজ আবার বাড়ে। যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে ব্লকেজটাকে বাড়াবার চেষ্টা করবে, যদি হাই সুগার থাকে তাহলে ব্লকেজ বাড়াবার চেষ্টা করবে। আর এই দুটোকে কন্ট্রোল করা খুবই দরকার। তাহলে আমি চাই হার্টের পেশেন্টের জানা উচিত ওর ব্লাড প্রেশার কখনো 120-র উপরে যাবে না, আর তার যে নিচের প্রেশারটা 80-র উপরে যাতে না যায়। আর এর জন্য কি করতে হবে? এর জন্য হার্টের জন্য যা যা করতে হয় সেগুলোই করতে হবে। একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা লবণটা একটু কম খাবে। টেনশন কম করতে হবে, তার জন্য ওয়াকিং করতে হবে, তার জন্য ওজন কমাতে হবে, তার জন্য ফ্যাট কমাতে হবে। আর এগুলো করলে ব্লাড প্রেশার কমে যায়। আর তারপরে যদি কন্ট্রোল না হয় ওষুধ খাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু 120 আর 80 ব্লাড প্রেশার রাখতে হবে যদি আপনি ব্লকেজকে রুখতে চান, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান। ব্লাড প্রেশারের সঙ্গে ব্লাড সুগারটাকে কম রাখতে হবে। আজকাল সুগারের রোগী প্রচুর বেড়ে যাচ্ছে, হার্টের অসুখকে এটা খুব বাড়িয়ে দেয়। সুগারের জন্য কত রাখতে হবে? সুগার 5.5 রাখতে হবে ফাস্টিং, আর 7.7 রাখতে হবে পিপি, খাবারের পরেরটা। এই দুটো যদি আপনি রাখেন তাহলে হার্টের অসুখটাকে রোকা যেতে পারে। কিন্তু যদি সুগার আপনার কন্ট্রোল না থাকে তাহলে ভেবে নিন আপনি ফাঁসতে যাচ্ছেন, ব্লকেজ বাড়বে, একদিন হার্ট অ্যাটাক হবে। তার সঙ্গে স্মোকিং বা জর্দা বা গুটকা, এই যত রকম দোক্তা আর এই যত রকম তামাক, সেগুলো বন্ধ করতে হবে। আর তামাক বন্ধ করার জন্য আমি একটাই অ্যাডভাইস দিই লোককে, কি 1 মিনিটে বন্ধ করুন। যদি আপনি ভাবেন ধীরে ধীরে বন্ধ করব, এটা কখনো সম্ভব না। একসঙ্গে বন্ধ করতে হবে। একই দিনে ভাববেন হ্যাঁ আজ থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেন, এইটাই হলো বেস্ট ওয়ে। আর তার সঙ্গে অ্যালকোহল বন্ধ করুন। আর যদি ওভারওয়েট আছে সেই ওজনটাকে কম করাতে হবে। যারা বেশি ভাত বা রুটি খায় তাদের ওজন বেশি বেড়ে যায়, আর এগুলো বন্ধ করতে হবে। যতটা কম করবেন তত ওজনটা কম হতে থাকবে। আর তার সঙ্গে যেটা দরকার হলো টেনশন মানে মানসিক চাপটাকে কন্ট্রোল করতে হবে। মানসিক চাপ আজকাল খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, সেই মানসিক চাপটাকে কম করতে হবে। আপনি মনে রাখবেন মানসিক চাপ আজকাল হার্টের অসুখের সব থেকে বড় কারণ হয়ে গিয়েছে। কারণ কি, মানসিক চাপ থাকলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, মানসিক চাপ থাকলে ডায়াবেটিস বাড়বে, মানসিক চাপে স্মোকিং বাড়বে, মানসিক চাপে অ্যালকোহল বাড়বে, খাবারের কন্ট্রোল থাকবে না, ওজন বাড়বে। আর মানসিক চাপ থেকে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডও কন্ট্রোল হয়, এইচডিএল কমে যায়। তাহলে আজকের দিনে দেখা যাচ্ছে মানসিক চাপটা হার্টের অসুখের খুব বেশি বড় কারণ হয়ে যাচ্ছে। আর এই মানসিক চাপটাকে কম করা খুবই দরকার। যদি মানসিক চাপ করার জন্য আমরা শেখাই যোগা, তার সঙ্গে আমরা শেখাই মেডিটেশন, আর মানসিক চাপটাকে বোঝাতে হবে, তার জন্য আমরা মানসিক চাপের উপরে বই লিখেছি, আমরা তার জন্য ক্লাস করি। মানসিক চাপটা পুরোভাবে কন্ট্রোল করা যায় না, কিন্তু 50% যদি এনে দিন তাহলে আমাদের অনেক ফায়দা হয়ে যাবে। তাহলে মানসিক চাপটাকে কম করতে হবে। এই 12টা কারণ আমাদের এখন হার্টের অসুখের। এরপরে আর 3টে আছে, সেগুলো হার্টকে ব্লকেজটাকে বানাতে রুকে দেয়। এই 3টের কি নাম? একটা নাম হলো এক্সারসাইজ, আর তার মধ্যে সব থেকে ভালো হলো ওয়াকিং। এক্সারসাইজ করতে হবে, আর তার সঙ্গে ফাইবার খেতে হবে। যদি ফাইবার খাবেন তাহলে হার্টের অসুখ হবে না। ফাইবার মানে কি? রেশা। এটা কোথায় পাওয়া যায়?
ফাইবার পাওয়া যায় ফলে আর সবজিতে। আর তার সঙ্গে হলো অ্যান্টি অক্সিডেন্ট বাড়াতে হবে আপনাকে। অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, তিনটে ভিটামিন থাকে, ভিটামিন এ আর ভিটামিন সি আর ভিটামিন ই। এই তিনটে ভিটামিন যদি আপনি খাবারে বেশি করে খাবেন তাহলে ব্লকেজ হবে না। তাহলে মনে রাখবেন, আমাদের এক্সারসাইজে আমি চাই 35 মিনিট সবাই হাঁটুক। আর যদি 35 মিনিট হার্টের পেশেন্টরা প্রতিদিন হাঁটে, কিছুটা যোগা করে, তার সঙ্গে বেশি করে ফল আর সবজি খায়, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টও পাবে, ফাইবারও পাবে। তাহলে হার্টের অসুখটাকে আমরা রুখতে পারবো। আর তার সঙ্গে যদি ব্লাড সাপ্লাই পুরোটার বন্ধ করে দিন, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, তাহলে আমাদের সাপ্লাই পুরো বন্ধ বাইরে থেকে। এখন ব্লকেজ আর বাড়বে না। বডির যত কোলেস্ট্রল ফ্যাটের দরকার সেটা ভেতর থেকে টানবে, আর তাহলে ব্লকেজটা ধীরে ধীরে কম হবে। আর কম হওয়াটাকে আমরা বলি রিভার্স। আজকাল মেডিকেল সায়েন্স অলরেডি প্রুফ করে দিয়েছে কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রতে ডক্টর ডিন অর্নিস বলে খুব ফেমাস ডাক্তার আছেন, ওনার কাছে আমি ট্রেনিং নিয়েছি। উনি ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলেন কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে, সাইন্টিফিক্যালি প্রুফ করে দিয়েছেন উইথ অল দ্য এনজিওগ্রাফিক ডিটেলস কি ব্লকেজ রিভার্স হতে পারে। তাহলে আমরা এখন কি চাই হার্টের পেশেন্টকে পাশ থেকে, এই নলেজ গুলো আপনি জানুন, আর কিভাবে এই নলেজটাকে আপনি যদি ইউজ করেন তাহলে ব্লকেজ হবে না, ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে। আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো হার্টের পেশেন্টের বোঝা উচিত কিনা? কারা বলবে? আমাদের কার্ডিওলজিস্টরা বলবেন? আমি দেখেছি তাদের কাছে টাইম নেই, আর তারা চায়ও না। কিন্তু তারা চায় কি আপনার কাছ থেকে? হার্টের পেশেন্ট থেকে তারা কি চায়? তারা চায় দুটো জিনিস, একটার নাম হলো বাইপাস সার্জারি আর একটার নাম হলো রিং পরানো, যেটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। এই দুটো কি সেটা একটা বুঝে নি। ওরা বলছে আপনারা ব্লকেজ বাড়ান, আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু আমাদের কাছে এলে আমরা অপারেশন করব। তার মানে হার্টের অসুখের যে আসল ট্রিটমেন্ট সেটা ওরা করতেই চাইছে না। তারা যাচ্ছে ট্রিটমেন্ট এরকম হোক যাতে ওনাদের অপারেশন বেশি হোক, আর এই অপারেশনটা এত বেশি দামি কি ওনাদের অনেক প্রফিট হতে পারে। এই জন্য হার্টের পেশেন্টদেরকে ওনারা অপারেশনের দিকে নিয়ে যেতে চান, যেখানে ওর আসল কারণটা সরানো যেতে পারে আর এটাতে পেশেন্ট বেঁচে যাবে, সেটা ওরা করতে চায় না। ওরা চায় অপারেশন করানো। এই অপারেশন কি সেটা একটু বোঝাতে চাই। এই বাইপাস সার্জারি মানেটা কি যদি সিম্পল ভাবে বোঝাই, এটা একটা ব্লকেজ আছে, একটা টিউব আছে, এখানে এটা ব্লকেজ আছে। বাইপাস সার্জন কাছে যদি চলে যান, ওরা বলে না আপনার এই বাইপাস সার্জারি করতে হবে, একটা পা থেকে বা হাত থেকে টিউব কাটবো আর ওই টিউবটাকে এখানে আমি বসিয়ে দেব অপারেশন করে। এটা হলো বাইপাস সার্জারি। তার মানে এটা কি হলো? তার মানে এখন ব্লাড এখান থেকে না হয়ে এদিক হয়ে যাবে। এটা হলো এটা খুব ছোট সার্জারি না, কি মনে হয়? খুব বড় সার্জারি। পুরো চেস্টকে মধ্যখান থেকে কাটতে হবে। কি দিয়ে কাটবে? করাত দিয়ে। আপনি কখনো দেখেছেন একটা গোল করাত থাকে? আপনি কখনো বাড়িতে টাইলস চেঞ্জ করিয়েছেন? কখনো এই মার্বেল বগেরে লাগিয়েছেন? দেখবেন ওখানে একটা করাত থাকে গোল, ওখানে এটা লাগিয়ে করে কাটা হলো। এরপর এটাকে খোলা হবে, এখানে জ্যাক নিয়ে খোলা হলো, এখন হার্টটা চলছে, ওটাকে বন্ধ করতে হবে। 3-4 বটল ব্লাড দিয়ে পুরো বডিকে চালাতে হবে একটা মেশিন থেকে। আর সেই সময় পা থেকে বা হাত থেকে বা বুক থেকে একটা টিউব কেটে হার্টে জোড়া হবে। এটা কোনো ছোট অপারেশন নাই। কত লোক মারা যায়, কত কমপ্লিকেশনে চলে যায়। আমি চাই এই অপারেশনটা যাতে লোকে অ্যাভয়েড করে। আর সব থেকে খারাপ কি জানেন তো, এই অপারেশনের পরে যে নতুন টিউবটা লাগানো হলো, এটা আর 40 বছর যাবে না, এটা খুব কম সময়ে বন্ধ হয়ে যায়। এটা ইউজুয়ালি দেখা যায় 1 বছর থেকে 10 বছর, অ্যাভারেজ 5 বছরের মধ্যে এই টিউবটা আবার ফেরত ব্লক করে ফেলে। তার মানে কার্ডিওলজিস্ট বলছেন কোনো অসুবিধা নেই, এখন আপনি আরেকটা অপারেশন করান, আবার আরেকবার প্রফিট আসবে। তার মানে কি আপনি ব্লকেজ বাড়িয়ে যান আর আমরা অপারেশন করে যাব, এটা কোনো ভালো কথা নাই। আমি চাই হার্টের পেশেন্ট অপারেশন করাবে না। আরেকটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। সেটা আবার কি সেটাও একটু বুঝিয়ে দিই। এই যে রিং পরানোর ব্যাপারটা কি, এই একটা ব্লকেজ আছে ধরে নিন, এই টিউবে এই ব্লকেজ আছে, এই ব্লকেজটার মধ্যেখানে একটা ওরা অ্যাঞ্জিওগ্রাফির সময় একটা তার ঢোকান, ওই তারটাকে ওখানে রেখেন, ওরা বাইরে আসেন কি দেখুন আপনি যদি 2 লক্ষ 3 লক্ষ টাকা আরো দেবেন আমি একটা রিং পরিয়ে দেবো। ওটার মানে এটা কি, এই ব্লকেজটার ভেতর থেকে তারটাকে বার করা হবে, পেছন থেকে ধাক্কা দিয়ে বার করা। এখানে একটা বেলুন রাখা থাকে, বেলুন মানে আপনি বুঝতে পারবেন, এইখানে একটা বেলুন রাখা থাকে। আর এই ব্লকেজটাকে যদি এই বেলুনের ভেতরে যদি জল ঢুকিয়ে দেন তাহলে কি হবে, ব্লকেজটা এখান থেকে বেরিয়ে এই সাইডে চলে যাবে। এখন বেলুনটাকে জলটা বার করে তারটাকে বার করে নিল, আর
এটা হলো বেলুনিং। কিন্তু এই বেলুনিং করার পরে আপনি বুঝতে পারছেন যে বেলুনটা বেরিয়ে যাবে, আবার ব্লকেজটা ফেরত আসবে। তখন ওনারা কি করেন, এই ব্লকেজের ভেতরে একটা রিং বসিয়ে দেন। এখানে এটা স্প্রিং, একটা রিং আপনি দেখবেন ডট পেনের উপরে ভেতরে এরকম একটা রিং থাকে, এই রিংটাকে এখানে সেট করে দেওয়া হয়। আর এই রিংটা এখন ব্লকেজটাকে ফেরত আসতে দেবে না। এই যে রিংটার দাম কত হতে পারে আপনি ভাবতে পারেন? একটা ডট পেন 2 টাকা 5 টাকাতে পাওয়া যায়, এই রিং এর দাম কত হবে? এটার দাম রাখা হয় 2 লক্ষ টাকা, 2 লক্ষ, 1,80,000 টাকা। ওরা আবার অপশন দেয়, আপনি যদি 50,000 খরচা করতে চান তাহলে দেশি দেবো, যদি 2 লক্ষ টাকা দিবেন বিদেশি দেবো, এখানকার দেবো, ওখানকার দেবো। কিন্তু আপনি একবার কল্পনা করুন ওই রিংটার দাম কত হওয়া উচিত। একটা পেন যদি 3-4 টাকাতে পাওয়া যায়, স্টেনলেস স্টিল থেকে তৈরি, এই একটা রিং এর দাম 1.5 লক্ষ টাকা রাখা হয়। প্রবলেমটা আরো একটা বড়, যেই রিংটা দেখানো হলো আর রিং এর ভেতরে আবার ব্লকেজ শুরু হয়ে যায়। যদি আপনি কোলেস্ট্রল কন্ট্রোল না করেন, ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল না করেন, 6 মাস 1 বছরের মধ্যে এই রিংটা বন্ধ হয়ে যাবে। এনারা প্রতিবার রিংগুলোকে বদলে দিন। প্রথমে অর্ডিনারি স্টেন্ট ছিল, তারপর ওটাকে চেঞ্জ করে ওনারা বললেন এটাকে মেডিকেটেড স্টেন্ট, ওটা আবার ফেল করলো। এখন বায়োডিগ্রেডেবল স্টেন্ট, কিন্তু ওটাও ফেল করবে আমি জানি। কারণ কি, আসল ব্লকেজিং প্রসেসটাকে আপনি যদি না রোকেন তাহলে ব্লকেজ তো বাড়তেই থাকবে, একদিন হার্ট অ্যাটাক হবে। এই এনজিওপ্লাস্টি করে আমার কাছে পেশেন্টরা আসে যারা 10টা এনজিওপ্লাস্টি করেছে, 10 বার রিং পড়িয়েছে, 12 বার রিং পড়িয়েছে। বাইপাস সার্জারি করে লোকে আসে, আবার ব্লকেজ করেছে। সব থেকে খারাপ কি জানেন তো, বাইপাস বা এনজিওপ্লাস্টির পরেও ওনারা বোঝান না কি করে ব্লকেজটাকে রোকা যেতে পারে। আমার মনে হয় যদি লাইফস্টাইলই বদলতে হয়, যদি খাবারই বদলতে হয়, যদি এক্সারসাইজ করতে হয়, তাহলে এই রিং পরাবার আগেই করা উচিত, বাইপাসের আগে করা উচিত। আর আনফরচুনেটলি যারা বাইপাস এনজিওপ্লাস্টি করে ফেলেছে তাদেরকে আমরা বলি এখন আবার শুরু করুন, নাহলে আগে গিয়ে হার্ট অ্যাটাক হবে, আগে গিয়ে আবার রিং পরাতে হবে। কতবার রিং পরাবেন? আমার মনে হয় প্রতিটা হার্টের পেশেন্টের এই নলেজটা থাকা উচিত। এখন আমাকে লোকে বলে, স্যার তাহলে আমি যদি এইসব করি তাহলে কি ব্লকেজ আর বাড়বে না? না, ব্লকেজ বাড়বেও না, আর ব্লকেজটা ধীরে ধীরে কম হয়ে যাবে। স্যার কত স্পিডে কম হবে? আমি যদি কখনো কখনো এদিক ওদিক রুল ভেঙে দিই তাহলে ব্লকেজ অত তাড়াতাড়ি কম হবে না, রুকে থাকলেও হার্ট অ্যাটাকের চান্স কমে যাবে। স্যার ওষুধ কি দিতে পারেন? আমি আপনাকে এটাও বোঝাতে চাই, হার্টের পেশেন্টদেরকে আমরা ওষুধ দিয়ে আরাম করিয়ে দিতে পারি। এই ওষুধের নাম আপনি জানেন কিরকম? এই একটা টিউব আছে, এই টিউবটাকে এখানে ব্লক করা হলো। এখন দেখা যাক ওষুধ কি দেওয়া যেতে পারে। একটা হার্টের পেশেন্টদের আমরা ওষুধ দিই, এটাকে বলে নাইট্রেট। ওটাতে কি হলো, ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টিউবটা চওড়া হয়ে গেল। চওড়া হয়ে গেলে কি হলো, ব্লকেজ তো সেম থাকলো, ব্লাড যাওয়ার রাস্তাটা ডবল হয়ে গেল। এই যে ডবল হয়ে গেল, এতে কি হবে, পেশেন্টের কষ্টটা হবে না। আপনি শুনেছেন একটা স্প্রে থাকে হার্টের পেশেন্ট দেওয়া হয়, এখানে জিভের তলায় দিলে সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যায়। এটা কি? এটা ওই ওষুধ যেটাকে বলা হয় নাইট্রেট গ্রুপ। এটা দিলেই টিউবটা একটু চড়া হয়ে গেল, পেশেন্ট কষ্ট পায় না। এই ওষুধটা প্রতিদিন খেতে থাকলে পেশেন্টের কষ্ট হবে না। কিন্তু আমি হার্টের পেশেন্টকে ওষুধ দিতে তৈরি আছি। এর সঙ্গে একটা ব্লাড পাতলা করার ওষুধ দেওয়া হয়, এটার সঙ্গে হার্টকে স্লো করার ওষুধ দেওয়া হয়, এর সঙ্গে কোলেস্ট্রল কম করার ওষুধ দেওয়া যেতে পারে, ট্রাইগ্লিসারাইড কম করার ওষুধ দিতে পারি। আমি হার্টের পেশেন্টদেরকে বলি আমি ওষুধ দিতে রেডি আছি, নো প্রবলেমস। আমি ইন্ডিয়াতে এতজনকে আমি ওষুধ দিয়ে রেখেছি। আমাদের যে সাউল সেন্টার আছে তাদের ডাক্তাররা আছেন, তাতে কার্ডিওলজিস্ট আছেন, ওনারা ওষুধ দেবেন, আমাদের দিক থেকে ওষুধ দেওয়া হবে। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে আমরা চাই তারা পেশেন্টরা নিজের লাইফস্টাইলটাকে বদলে দিক। আর লাইফস্টাইল যদি বদলে দেয় তাহলে অপারেশন করার কোনো দরকার নেই, আর আমাদের ট্রিটমেন্টে এমনিতেই ঠিক হয়ে যাবে পেশেন্ট, আর ওর হার্ট অ্যাটাক হবার চান্স একদম শেষ। তাহলে ওষুধ, বাইপাস, এনজিওপ্লাস্টি, এই 3টে ট্রিটমেন্ট নিয়ে আজকাল মেডিকেল সিস্টেম চলছে। মেনলি হাসপাতাল চালায় বাইপাস, এনজিওপ্লাস্টি। আমি চাই ওষুধ নিন, তার সঙ্গে লাইফস্টাইল বদলান, আর হার্টের অসুখটা হবে না। হার্টের অসুখটাকে কম করা যেতে পারে। যদি আপনি হার্টের অসুখটাকে কম করে দিন তাহলে কোনো কষ্ট হবে না। কখনো কখনো আমাকে পেশেন্ট বলে, স্যার আমি শুনেছি একটা ব্লকেজ হয় যেটা হার্ট অ্যাটাক করলে মাইনর হার্ট অ্যাটাক হয়, একটাতে মেজর হার্ট অ্যাটাক হয়, একটাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। 3টের মধ্যে ডিফারেন্স কি আছে এটাও আমি আপনাকে বোঝাতে চাই। ধরে নিন এই একটা টিউব আছে, ব্লকেজ যদি এইখানে হয় আর হার্ট অ্যাটাকটা হয়ে যায় তাহলে এটাকে বলবো মাইনর হার্ট অ্যাটাক, কারণ কি এতটা এরিয়া মারা পড়বে। আর যদি ব্লকেজ এখানে হয় উপরের দিকে তাহলে এটাকে মেজর হার্ট অ্যাটাক বলবো। আর যদি ব্লকেজ এখানে হয় তাহলে ম্যাসিভ হার্ট অ্যাটাক, পেশেন্ট মারা যাবে, হাসপাতালও পৌঁছবে না।
তো যে পেশেন্ট আমার কাছে আসে এই ছোট ছোট ব্লকেজ নিয়ে, তাকে তো আমি বলি লাইফস্টাইল আর ওষুধ নিয়ে চালান আর আপনার ব্লকেজটাকে রিভার্স করান। কিন্তু যারা একদম উপরের দিকে ব্লকেজ নিয়ে আসে, যাদের সিরিয়াস ব্লকেজ, যাতে মারা যাবার চান্স আছে, তাদেরকে আমরা বলি আপনারা আরো দুটো ট্রিটমেন্ট করাতে পারেন। একটার নাম হলো ন্যাচুরাল বাইপাস, এটাকে আমরা বলি ইসিপি ট্রিটমেন্ট। আজকাল লেটেস্ট টেকনোলজি এসে গিয়েছে আমেরিকা থেকে। এই ইসিজি ট্রিটমেন্টে কি করা হয়, একটা মেশিন থেকে হার্টের ভেতরে নতুন টিউব খুলে দেওয়া যায়। নতুন টিউব একটু বুঝিয়ে বলি আপনাকে। এই আল্লাহ তাআলা যে আমাদের বডিটাকে বানিয়েছেন, এটা ওয়ার্ল্ডের বেস্ট মেশিন। আপনি জানেন আমাদের কাছে দুটো কিডনি আছে, একটা কিডনি চাহেন তো আপনি ডোনেট করে দিতে পারেন, তার মানে কি একটার সঙ্গে একটা ফ্রি। সেরকম হার্টটাও খুব ইম্পর্টেন্ট অর্গান, ওখানেও একটা ফ্রি টিউব রাখা হয়েছে। একটা তো অরিজিনাল যেটা আপনি ব্লক করে ফেলেছেন, আর একটা সেকেন্ড সেট অফ টিউব আছে, এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস, এটাকে কোল্যাটারাল বলি আমরা, এটাকে আমরা মেডিকেলি বলি ক্যাপিলারিজ। এই যে লাখ লাখ ক্যাপিলারি আমাদের হার্টে আলাদা করে দেওয়া আছে, এই টিউবগুলোকে আমরা স্পোর্টসম্যানস টিউব বলি। আমরা স্পোর্টসম্যান যখন দৌড়ায় 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 তখন এই টিউবগুলো খুলে যায়। একটা এমন মেশিন তৈরি হয়েছে যেটা 35 মিনিট দিলে প্রেসার দেয়, পায়ের উপরে জ্যাকেট লাগিয়ে প্রেসার দেয়, আর ওই প্রেসার থেকে হার্টের টিউবগুলোকে খুলে দেওয়া হয়। 35 মিনিট বডিকে কাটতে হবে না, আর আপনার হার্টে প্রচুর নিউ টিউব তৈরি হয়ে যাবে। আর এগুলোকে বলা হয় কোল্যাটারাল সার্কুলেশন। এরকম ভাবে একটা টিউব তৈরি হবে, আর এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস। এর জন্য কাটাকুটি করতে হবে না, 35 দিন 1 ঘন্টা করে ট্রিটমেন্ট করানো যায়। আর এই মেশিনটা আমাদের এখানে এসকাটন গার্ডেনে আমাদের ক্লিনিকে এই মেশিন আনা হয়েছে বিদেশ থেকে। আর এই মেশিন থেকে ট্রিটমেন্ট করলে বিনা অপারেশনে বাইপাস হয়ে যায়। এই অপারেশনটা যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে আমরা বলি অপারেশন না করে আপনি ন্যাচুরাল বাইপাস করান। আরেকটা ট্রিটমেন্ট আজকাল খুব কমন হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ভরে, এটা পেশেন্টের জন্য খুব ফায়দামন্দ। এটাতে কি করা হয়, কিছু ওষুধ দিয়ে ব্লকেজটাকে গলানো যেতে পারে, আর এই ওষুধটাকে বলা হয় বায়োকেমিক্যাল ক্লিনিং ট্রিটমেন্ট। তার মানে কি, কিছু বায়োকেমিক্যাল কিছু ওষুধ এমন দেওয়া হয় যেটা হার্টের ফায়দা করে দেয়, ব্লকেজটাকে কম করে দেয়। এই ওষুধটা যদি ড্রিপ লাগিয়ে দেওয়া হয় তাহলে এই ব্লকেজটাকে 5-10% উইথড্র করে দেয়। আর যদি 5-10% ব্লকেজ কমে গেল, এই ট্রিটমেন্টের নাম হলো ন্যাচুরাল বাইপাস আর বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি। তার মানে সাওলে যদি কোনো সিরিয়াস পেশেন্ট থাকে তাদেরকে আরো দুটো ট্রিটমেন্ট করা যেতে পারে, একটা ন্যাচুরাল বাইপাস, একটা বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি বা বায়োকেমিক্যাল ক্লিনিং। আমি হার্টের পেশেন্টদেরকে বোঝাই আপনি পুরো ব্যাপারটা বুঝুন, খাবার দাবার চেঞ্জ করুন, ওয়াকিং করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন, আর তার সঙ্গে আপনি যদি চান অপারেশনের দিকে যেতে তাহলে অপারেশন যাবেন না, আপনি ন্যাচুরাল বাইপাস করান, বায়োকেমিক্যাল ক্লিনিং করান, তাতে আপনার অসুখটাও সেরে যাবে আর আগে অপারেশনের কোনো দরকার পড়বে না। একটা কথা আপনাকে আরো একটু বলতে আমি চাই, সেটা হলো এই যে অপারেশনের জন্য মানুষ তৈরি হয়ে যাবে কি হবে না, এরা ইউজুয়ালি পেশেন্ট কেউ চায় না রিং পরাতে, তারা চায় না বাইপাস করাতে, কিন্তু কার্ডিওলজিস্টরা একটা ভয় দেখান তাদেরকে। তারা কি বলেন, আপনি কালকেই মারা যাবেন, আপনি কালকে বাঁচবেন না, ইউ আর ক্যারিং অ্যান অ্যাটম বম, ইউ আর ক্যারিং আ টাইম বম, এরকম একটা কথা বলা হয়। যখন অ্যাঞ্জিওগ্রাফি হয় তার আগে পেশেন্ট বলে আমি হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, তার মানে কি ব্লকেজ তো আছেই, আছে। অ্যাঞ্জিওগ্রাফি করার পরে কার্ডিওলজিস্ট বলেন আপনি কি করে বেঁচে আছেন আমি বুঝতে পারছি না, তার মানে আপনি মরে যাবেন। আচ্ছা মরে কেন যাব, হার্ট অ্যাটাক হলে মারা যাবে, কিন্তু হার্ট অ্যাটাক কবে হবে, না 2 মিনিট বাকি আছে, আপনি বাড়ি যাবেন তার আগে রাস্তাতে মারা যাবেন। এরকম একটা ভয় দেখানো হয়, আর এই ভয়টা জন্য লোকে বাইপাস করায়, অ্যাঞ্জিওপ্লাস্টি করায়। আজকাল ধীরে ধীরে এই যে কার্ডিওলজিস্টের মুখোশটা খুলে যাচ্ছে, লোকে জানে কি যেই অ্যাঞ্জিওগ্রাফি হবে ওরা বলবেন আপনি মারা যাবেন, এক্ষুনি অপারেশন করতে হবে। যদি পেশেন্ট কখনো না মানে তাহলে পেশেন্টের রিলেটিভদেরকে, তাদের যে পরিবারের লোক তাদেরকে ভয় দেখানো হয়, দেখো ও বাড়ি পৌঁছবে না, ভেরি ক্রিটিক্যাল, আপনি বলুন অপারেশন করতে হবেই হবে, এখন 2 মিনিট বাকি আছে, আপনি রিং পরাতেই হবে। আর এই ভয়ের জন্য ওর পেশেন্টরা অপারেশন করে দেয়। আচ্ছা পেশেন্ট বোঝে না এই হার্টের অসুখটা কি, তারা জানে না হার্ট অ্যাটাক কি করে হবে, কখন হবে, কি করলে হার্ট অ্যাটাক হবে না। কার্ডিওলজিস্ট এই ব্যাপারটা কিছুতেই বুঝতে দিতে চায় না, তারা চান কি ইমিডিয়েট অপারেশন হয়ে যাক। আর যেই অ্যাঞ্জিওগ্রাফি হয়ে গেল পেশেন্টকে ওরা ছাড়তে চায় না, ওরা ওখানেই বলেন কি আপনি আর বাঁচবেন না, 1 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। আমার এক পেশেন্ট সে বললো স্যার আমার মনে আছে ইন্ডিয়াতে একটা ইনসিডেন্ট হলো, ওকে এরকম বলা হয়েছিল,
ও বললো স্যার আমার কাছে টাকা পয়সা নেই। তখন ওরা বললেন ঠিক আছে আপনি বাড়ি চলে যান। তারপরে আবার জিজ্ঞাসা করলো কতদিনে টাকা জোগাড় হবে, বলে 2 মাস। বলে ঠিক আছে 2 মাস পরে হার্ট অ্যাটাক হবে। তার মানে বুঝতে পারছেন হার্ট অ্যাটাকটাকে ওনারা ভয় দেখিয়ে করেন, যদি টাকা পয়সা নেই তাহলে হার্ট অ্যাটাকের কোনো চান্স থাকবে না, এরকম একটা বানানো হয়েছে। আমি জানি এই পুরো ব্যাপারটা গড়িয়ে গিয়েছে কমার্শিয়াল প্রসেসে। আর পুরো হাসপাতালের আমি কখনো কখনো কার্ডিওলজিস্টকে জিজ্ঞাসা করি কি আপনি এরকম ভয় কেন দেখাচ্ছেন, এরকম ভয় দেখিয়ে পেশেন্টকে আপনি বাধ্য করছেন অপারেশন করাবার জন্য। ওরা বলে স্যার আমি যদি না করি আমার হাসপাতাল আমাকে তাড়িয়ে দেবে। ওরা বলেছে টার্গেট দিয়েছে কি আগের মাসে আপনি 20টা অপারেশন করেছেন, এই মাসে 25টা করতে হবে। আমার তো যত পেশেন্ট আছে সবার অপারেশন করা দরকার, না হলে আমি ফেঁসে যাব। হার্টের সার্জনরা এরকম করে। আর রিং পরানো ডাক্তারকে বলা হয় কি আপনি যদি অপারেশন বেশি না করেন, বেশি রিং না পড়ান, তাহলে আপনাকে বার করে অন্য ডাক্তার আনবো। তাহলে ওরাও লেগে আছে। আমার মনে হয় আজ দরকার এটা কি কার্ডিওলজিস্টরা হার্টের অসুখের আসল কারণটা পেশেন্টদেরকে বলুন। আর পেশেন্টরা যদি এই ব্যাপারটা পুরো ভালোভাবে জানতে পারে তাহলে ওরা নিশ্চয়ই চেষ্টা করবে কি বিনা তেলে রান্না খাবে, তারা নিশ্চয়ই অ্যানিমাল ফুড বাদ দেবে, তারা নিশ্চয়ই দুধটাকে সর তুলে খাবে, তারা নিশ্চয়ই ফল ফুল খাবে, এক্সারসাইজ করবে, যোগা করবে, ওয়াকিং করবে। আর এগুলো যদি করে তাহলে হার্টের অসুখ হবেও না, আর যাদের হয়ে গেছে তাদের রিভার্স করা যেতে পারে। আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছেন। আর হার্টের অসুখে কি করা উচিত পুরো ব্যাপারটা আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি চাই আপনারা সুস্থ থাকুন, আপনারা এভাবে চলুন যাতে সাওলের জীবন যাপন করুন, আপনারা এভাবে চলুন যাতে ব্লকেজটাকে বাড়তে না দিন, ব্লকেজটাকে রিভার্স করুন। আর এই জিনিসটা যদি আপনি ফলো করেন কখনো হার্ট অ্যাটাক হবে না, রিং পরাতে হবে না, বাইপাস সার্জারি করতে হবে না। আমি চাই আপনারা সুস্থ থাকুন।